and this time it's going to be really exciting one, trust me, because এখন বাজে ঘড়িতে প্রায় সকাল 8:15 আর আমরা সকলে রেডি হয়ে গেছি বিকজ উই আর হেডিং টুয়ার্ডস সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হ্যাঁ, একটু একটু হলেও তোমরা নিশ্চয়ই আজ করতে পারছো যে কেন আমরা এয়ারপোর্টে যাচ্ছি। এই জুনে সামার ভ্যাকেশনের টাইমে আমাদের যাওয়ার কথা ছিল ইন্ডিয়া। ইয়েস, ইউ হার্ড মি রাইট, আমরা আজকে যাচ্ছি ইন্ডিয়া। সেই প্ল্যানটা ফাইনালি ইটস কামিং ট্রু। আর এখন বাজে সকাল 8:15, মানে এমনি সময় এটা বেশ সকাল। আসলে মেয়েরা যেহেতু স্কুলে যায় দুজনেই, তার জন্য আমার তেমনও একটা সকাল বলে মনে হচ্ছে না। বাট হ্যাঁ, এই সময়টায় রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়াটা ইজ আ স্ট্রাগল, স্পেশালি ফর যাদের বাড়িতে ছোটো পুচকে বাচ্চা কাচ্চা আছে আর কি, সবাইকে নিয়ে। তো চলো, আজকের ব্লগটায় যা যা হতে চলেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো স্টে টিউন আর পুরো ব্লগটা দেখতে থাকো। আর তোমরা যারা আমার চ্যানেল নিয়মিত ফলো করো কিন্তু এখনো সাবস্ক্রাইব করো, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড। আর এই তো সকাল সকাল আমরা ডেকেছিলাম একটা লিফট, সেখানে একজন ড্রাইভার গাড়ি নিয়ে এসছিলেন এবং সবথেকে অদ্ভুত বিষয় হলো, যেহেতু ইন্ডিয়াতে কার সিট মানে বাচ্চাদের বসার সেই কার সিট বা বুস্টার সিট যেটাই বলো না কেন, সেটা তেমন একটা ইউজফুল নয় বা প্রয়োজন পড়ে না। সেই কারণে আমি আর অনেক ডিসাইড করেছিলাম যে এমন একটা গাড়ি ডাকবো যেখানে অলরেডি বুস্টার সিট বা কার সিট বাচ্চাদের জন্য ইনস্টল করাই থাকবে। আর যেমন ভাবা তেমনই কাজ, চলে এসছে এখন সেই লিফট গাড়িটা, আর এটা করেই আমরা যাব এয়ারপোর্ট। তবে এই গাড়ির মধ্যে এতগুলো লাগেজ ছিল আমাদের যে একটা গাড়ি আমাদের জন্য ইনাফ ছিল না। আর আমাদেরই এক প্রতিবেশী বান্ধবী, আমার এক বিশেষ বন্ধু, সে সকাল সকাল আমাদের সাথে এয়ারপোর্টে ড্রপ করার জন্য পৌঁছে গেছে। আসলেই তাই, দেশ থেকে এতটা দূরে বিদেশে এই প্রতিবেশীরাই যেন তোমার পরম বন্ধু হয়ে ওঠে। আর এখন চলেছি সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পথে। যাওয়ার সময় প্রচুর মনের মধ্যে স্মৃতি আসছিল। যতবারই আমি এই রাস্তাটা দিয়ে যাই ততবারই যেন আমার মনে হয় যে একটা অন্যরকম অনুভূতি। কখনো বা বাবা মাকে এয়ারপোর্টে ড্রপ করতে, কখনো বা বাবা মাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করতে। তবে এবারের অনুভূতিটা ছিল একদম আলাদা। নিজের প্রাণের দেশ, নিজের ভালোবাসার জায়গা, নিজের ছোট থেকে বড় হওয়ার জায়গায় যে ফিরে যাওয়ার একটা আলাদা আবেগ, সেই সমস্ত কিছু যেন একদম মনের মধ্যে ডানা বাঁধছিল। মনটা অল্প অল্প খারাপ লাগছিল আমেরিকায় আমাদের এই সুন্দর বাড়িটা ছেড়ে যাচ্ছি কয়েকটা মাসের জন্য বলে, কিন্তু তার থেকেও বেশি আনন্দ হচ্ছিল যে ওখানে গিয়ে নিজের মানুষগুলো, নিজেদের বাড়ি, সমস্ত কিছুকে নিজের চোখে অনুভব করতে পারবো এই ভেবে। আর এখন আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। অলরেডি আমাদের ব্যাগের চেক ইন কমপ্লিট, এখন অপেক্ষা বোর্ডিং। ব্যাস, আমাদের এয়ার বাসে উঠে আমরা বসেও পড়েছি। আমাদের সিট আগে থেকেই অ্যালোকেট করা ছিল। আর ব্যবধান মাত্র 15টা ঘন্টার, তারপর পৌঁছে যাব দোহা। আর সেখান থেকে 4.5 ঘন্টার মাত্র ব্যবধানে পৌঁছে যাব হায়দ্রাবাদ। হ্যাঁ, ঠিকই শুনছো, এবারের ট্রিপটা ছিল একটু অন্যরকম। আমরা প্রথমে দোহা থেকে প্ল্যান করেছিলাম যাব হায়দ্রাবাদে। নতুন শহরটাকে একটু এক্সপ্লোর করব, ঘুরে দেখব, টুকিটাকি একটু কাজও আছে আমাদের সেই শহরে। আর তারপরে কয়েকদিন থাকার পর সেখানে পৌঁছবো আমার প্রাণের শহর কলকাতায়। আর এদিকটায় দুই বোনই কিন্তু এয়ারপ্লেনে উঠে বেজায় খুশি। আর ওদের মেজাজটাও এখন একদম অন্যরকম, কারণ সামনে পাওয়া গেছে একখানা আস্ত স্ক্রিন। সেখানেই বিভিন্ন ধরনের কার্টুন থেকে মিউজিক, এইসব দেখতে দেখতে দুই বোনের কিন্তু একটু কোনো রকমের ট্যান্ট্রাম কিংবা মেলটাউন্স হয়নি পুরো সফরটাতেই।
যদিও অতিরিক্ত স্ক্রিন টাইম বাচ্চাদের জন্য ঠিক নয়, সবটাই বুঝি, তবে এই 15 ঘন্টা সফরে এই স্ক্রিন টাইম কিন্তু ছিল আমাদের সেভিয়ার। এর জন্যই বাচ্চারা তেমন একটা ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই পুরো রাস্তাটাই আনন্দের সাথে ট্রাভেল করতে পেরেছে। ফাইনালি পৌঁছে গেলাম দোহায়। এখন আর কিছুক্ষণ লেওভার টাইম, তারপরই আবার 4.5 ঘন্টার সফর, একদম ইন্ডিয়া। নিজের দেশে যাওয়ার এই সময়টা আর অনুভূতিটা ঠিক মুখে বলে প্রকাশ করার মতন নয়, সম্পূর্ণ আলাদা। শত কষ্ট, শত টায়ার্ডনেস, শত না হওয়া ঘুম, সব কিছুকে হার মানিয়ে দেয় এই এক্সাইটমেন্টটা। আর এতগুলো ঘন্টা জার্নির পর ফাইনালি পৌঁছে গেলাম হায়দ্রাবাদ। তবে এবারে হায়দ্রাবাদ এয়ারপোর্টে পৌঁছানোর পর হলো একটা নতুন বিপত্তি। সে সব না হয় বিস্তারিতভাবে শেয়ার করব তোমাদের সাথে অন্য কোনো একটা ব্লগে, অন্য আরেকটা দিন। আজ থাক সেসব কথা। আর এইটা হলো হোটেলের ওয়াশরুমটা, কি অপূর্ব সুন্দর। তার সাথে ছিল একটা ছোট্ট জ্যাকুজি, পাউডার রুম, শাওয়ার রুম, সমস্ত কিছু। এই কয়েকটা দিন বাচ্চারা বেশ আনন্দ করেই কাটাতে পারবে যা বোঝা যাচ্ছে, কারণ ওরা জল ভীষণ পছন্দ করে। আর বাথরুমটা যত সুন্দর হবে ততই ওদের আনন্দ। সাথে খিদেও পেয়ে গেছিল বেশ অনেকটাই, পেটে যেন আস্ত বড় বড় ছুঁচোগুলো সব দৌড়াচ্ছিল। আর তাই জন্যই চট করে খাবারও অর্ডার দিয়ে ফেললাম। আর এদিকটায় কলকাতা থেকে বাবা আমাদেরকে জয়েন করেছে হায়দ্রাবাদে। আর আসার সময় নিয়ে এসছে আমাদের ফেভারিট দোকানের কিছু মিষ্টি। আর সাথে রাতের খাবারের জন্য অর্ডার করেছিলাম হায়দ্রাবাদি দম বিরিয়ানি, যেটা হায়দ্রাবাদের স্পেশালিটি। খেতেও কিন্তু বেশ ছিল। আর তার সাথে ছিল মাটন রোগান জোশ। আর এদিকটায় ডেজার্টেও টুকিটাকি কিছু অর্ডার করে দিয়েছিলাম। আর সাথে কিছু ব্রেড, মানে ওই হাতে করা রুটি যেটাকে বলি, সেটাও অর্ডার করেছিলাম। আর ওরা দেখো কি সুন্দরভাবে সালাডটা গুছিয়ে সার্ভ করেছে। আর তার সাথে ছোট্ট ছোট্ট আচারের কিছু পাউচেসও ওরা দিয়েছিল, যেগুলো খেতে কিন্তু বেশ ছিল। আসলে এই টানা 18-20 ঘন্টার জার্নিতে ওই ফ্লাইটের এক খাবার খেতে খেতে মুখ একদম পচে গেছিলো। তাই শেষের দিকে ওরা যে লাঞ্চ বা ডিনার সার্ভ করছিল সেগুলো তেমনভাবে আমরা কেউই এনজয় করিনি। তার জন্যই খিদেটাও জোর কদমে পেয়েছিল। না আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে খাবারটা সেরে ফেলি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখন ঘড়িতে সকাল 9টা। আর দারুণ লাগছিল চারিদিকটা। অনেক দিন পর, বেটার টু সে অনেক বছর পর আবার আমার দেশে। আর এখানে ব্রেকফাস্ট বুফে সার্ভ করা হচ্ছিল হোটেলের মধ্যেই, আর সেখানেই আমরা চলে এসেছি। আর আনিশা আর আনিকা শত টায়ার্ড থাকা সত্ত্বেও কিন্তু এমন নতুনত্ব ব্যাপার স্যাপারগুলোকে বেশ এনজয় করছিল। ভালো বাবা খাবার? হ্যাঁ মা, ভালো লাগছে? দেখাও কি খাচ্ছ। ডোনাটস। যেমনই একটা বানানা নিয়ে এখানে বসে আছে। নাও বাবা নাও। ও মানে তোমাকে এগিয়ে এখান থেকে এরম করে নিতে হবে। মর্নিং বেকারি হট এন্ড ফ্রেশ স্ট্রেট ফ্রম দি ওভেন। হবে ও তো অত টাইম দিচ্ছে না। ওর সামনে তত্ত্বের মতন কি দিয়ে গেল পাশে? দিয়ে গেলে কালকে আমরা ননভেজ করতে দিয়েছিলাম।
দেখো তো ঠিকঠাক মতো আয়রন করেছে। এটা কি লাগিয়েছিলে তুমি রাস্তায়? চা কফির হলে ওঠা মুশকিল। দেখো তো প্যান্টগুলো ঠিক আছে তো? ইয়েস কামিং। আমার সাদা প্যান্ট একটু চেক করে নাও। এখন 7:20 বাজে সকাল। আর আমরা কটা থেকে জাগা? আমরা রাত 2টো থেকে যাবো। আমার পটি ক্লিন হচ্ছে। তাই আর দেখাচ্ছি না, পুরোটা পটি ক্লিন চলছে। আর দেখো তোমাদেরকে দেখাই বাইরের ভিউটা। হায়দ্রাবাদের প্রথম ঠিকঠাক মতন সকাল। এমনিতে কালকে তো আমরা মানে গতকাল আমাদের প্রথম সকাল ছিল হায়দ্রাবাদে, আর আজকে আমাদের দ্বিতীয় সকাল, যখন আমরা একদম সুন্দরভাবে এনজয় করার মুডে আছি, কেন গতকালকে ভীষণ টায়ার্ড ছিলাম সকলেই। So this is the beautiful Hyderabad city. আমার প্রচুর বন্ধু যারা হায়দ্রাবাদে বিলং করে, it's for all of them so that they can enjoy. আর সুন্দর দেখো, lot of pigeons, they come and sit over here. একটা খুব সুন্দর ঝুল বারান্দা মতন হ্যাঙ্গিং balcony. আর এই যে আমাদের অনিকা is all ready and happy. Now Anisha is also here already. আমরা এখন কোথায় যাব? To have our breakfast. We need it badly. Restaurant, yeah. আর সারা দিনটা হই হই করে ইচ্ছা করেই দুপুরবেলাটা রেস্ট নিইনি, যাতে রাতের দিকটায় একটু ঘুম আসে। জেটল্যাগড হওয়ায় পুরো সিস্টেমটাই উলটপালট হয়ে গেছে। তাই বাচ্চাগুলো দুপুরবেলা আর তেমনভাবে রেস্ট নেয়নি। আর এখন আনিশা হঠাৎ করে ক্ষেপে উঠেছে যে ও ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে। যেমন ভাবা তেমন কাজ, মেয়ে এখন লেগেছে ঘর সাজানো, ঘর গোছানোর কাজে। যাই হোক, সুমতি হয়েছে মেয়ের আমার, সেটাই যথেষ্ট। আর এদিকটায় অনেক বাবা আর আমি মিলে একটু প্ল্যান করছিলাম যে কালকে কাছে পিঠে কোথাও যদি একটু ঘুরে আসা যায়। মায়ের কেমন লাগছে আজকে লাস্ট দিন হায়দ্রাবাদ? এমনি একদিকে আমার আনন্দ হচ্ছে যে নিজের বাড়িতে যাবো, আর একদিকে একটু আনন্দ হলো আরেকটু আমরা ঘুরতে পারতাম, কিন্তু পারলাম না। ভেবেছিলাম এই নতুন শহরটাকে একটু এক্সপ্লোর করব, টুকিটাকি একটু সাইট সিইংয়ে যাব, কিন্তু সবসময় আমরা যেটা ভাবি সেটা হয়ে ওঠে না বিভিন্ন কারণে। আর এক্ষেত্রে আমাদের শরীরটা ভীষণ খারাপ ছিল, জ্বর সর্দি কাশি নিয়ে বাচ্চাগুলো বেশ ভুগছিল, আর তার সাথে সাথে আমরা বড়রাও কুপোকাত হয়ে পড়েছিলাম। সেই কারণেই হায়দ্রাবাদে আমাদের যে কাজটুকু ছিল সেই কাজটুকু সেরেই এবারের 5 দিনের সফরে করে ফেরা হচ্ছে কলকাতায়। আশা করছি আবার খুব শিগগিরই ব্যাক করব। এই শহরটাতে ভীষণ পছন্দ হয়েছে, ক্লিনলিনেস নিয়ে কোনো কথাই হবে না, আর মানুষের ব্যবহার খুবই সুন্দর, খুবই মৃদুভাষী সকলে। সব মিলিয়ে খুব সুন্দর এক্সপিরিয়েন্স আমাদের হায়দ্রাবাদ শহরে। আনিশা, আনিশা কোথায় যাচ্ছ? ভুলে গিয়ে বলছে আমেরিকা যাচ্ছি।
ও বাবা, বোর্ডিং পাস, এই শোনা, বোর্ডিং পাস কোথায় ছিল? যার পকেটে সেই খুঁজে পাচ্ছে না। যে বোর্ডিং পাস নিয়ে ঘুরছে সেই যে পকেটে, সেই চশমা। দাদুটার চশমা খুঁজে পাওয়া যাচ্ছে না, টাকে চশমা। আর ও পাল পরে আসছে, দেখছো? খুব পছন্দ হয়েছে মালাটা, আর খুলছেই না। বাবা কোথায় বাবা? যাক, অবশেষে অপেক্ষার অবসান, পৌঁছে গেলাম আমার শহর কলকাতা। এ এক আলাদাই আবেগ, আলাদাই অনুভূতি। এত বছর যে আসেনি, তার যে দুঃখ সবটাই যেন পুষিয়ে যায় যে মুহূর্তে দেশের মাটিতে ফ্লাইটের চাকাগুলো টাচ করে। কি আমার মতো নিশ্চয়ই আপনাদেরও মুখের হাসিগুলো এখন চওড়া হয়ে উঠেছে। আপনারা যারা নিয়মিত আমার চ্যানেল ফলো করছেন, তারা নিশ্চয়ই আমার উপর একটু খেপ্পা হয়ে আছেন যে এতগুলো দিন শালমলি কেন কোনো ব্লগ পোস্ট করছে না। এই সব কারণেই করা হয়নি, কারণ বিভিন্ন কারণবশত ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর তাছাড়াও বাচ্চা কাচ্চাদের শরীর না ঠিক থাকায় আমিও তেমনভাবে সময় আর সুযোগ কোনোটাই করে উঠতে পারিনি। তাই প্লিজ কেউ রাগ করবেন না, কারণ আমি জানি শত ব্যস্ততার মধ্যেও আমি যতটা এক্সাইটেড থাকি ব্লগ এডিট করে পোস্ট করে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য, আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করেন আমার ব্লগগুলো আসার জন্য। আর আমাদের এই সান ফ্রান্সিসকো টু কলকাতা সফর আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম যতটা সম্ভব। আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আবার খুব শিগগিরই দেখা হবে একটা কলকাতা স্পেশাল ব্লগ নিয়ে। টিল দেন, বাই এভরিওয়ান।